আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল, বললেন জুমা। জানাবো আসন সমঝোতার আলোচনা থমকে যাচ্ছে বারবার। চাওয়া অনুযায়ী আসন না পেয়ে বেঁকে বসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানাবো জুলাই গণহত্যার পরিকল্পনা ও নির্দেশনা, তাপশিলুর সঙ্গে হাসিনার ফোনালাপে উঠে এসেছে যেসব তথ্য। এবং সর্বশেষ জানাবো দর্শদলের বৈঠক শেষে ইসলামী আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন রাশেদ খান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল, বললেন জুমা। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারে ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম জুমা। দিবাগত রাত 12টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে ফাতেমা তাসনিম জুমা লিখেছেন, হুটহাট মাথায় এসে হিট করে। ভাইরে হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়া জানাজার সামনে 2-3 কাতারেই ছিল। আমরা হয়তো বুঝি নাই, চিনি নাই, কিচ্ছু করতে পারি নাই। সব ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা, আমরা তোমার সাহায্য ছাড়া নিরুপায়। এই পোস্টের এক কমেন্টে জুমা বলেন, আগামীকাল কোর্টে শুনানি। চার্জশিট যাই দিয়েছে, শুধু মাসুদা আর বাপ্পি আছে হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ঘটনা ঘটার পরে সব আছে, আগের কিছুই নাই। মাস্টারমাইন্ডদের বের করা কি পসিবল না, নাকি ইচ্ছে করে করতে দেয় না জানি না। তিনি আরও বলেন, এরা কারা, কি এমন শক্তি তাদের যে তাদের কখনো সামনে আনা পসিবল না? শুনে আমাদের মেনে নিতে বলা হয়। এরা কি হাসিনার চাইতেও শক্তিশালী? আসন সমঝোতার আলোচনা থমকে যাচ্ছে বারবার। চাওয়া অনুযায়ী আসন না পেয়ে বেঁকে বসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করে 11 দলীয় জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। সমঝোতার ঘোষণা কবে দেওয়া হবে সেটাও পরিষ্কার করা হয়নি। 11 দলের জোটের দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসাবে নিজেদের অবস্থান ধরে রাখতে আসন সমঝোতার আলোচনার শুরু থেকেই শতাধিক আসনের প্রত্যাশা করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে জোটের সিদ্ধান্তে প্রত্যাশার অর্ধেকেরও কম আসন দেওয়ার কথা উঠলে বেঁকে বসে দলটি। তাদের দাবি, তাদের 140টির বেশি আসনে এ গ্রেড প্রার্থী রয়েছেন, ফলে অন্তত অর্ধশত আসনের বেশি তাদের সর্বশেষ প্রত্যাশায় ছিল। জোটের টানাপড় নিয়ে আতাউর রহমান বলেন, আশা করা হয়েছিল মনোনয়নপত্র প্রত্যাহারের আগে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত সেটি হয়নি। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে দলের সব স্তরের নেতাদের মতামত নেওয়া হয়েছে। মাঠে তথ্য প্রার্থীদের বক্তব্য শোনা হয়েছে এবং বিষয়টি নিয়ে মজলিসে আমেলার বৈঠকও হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামাত ইসলামীর আমির জাতীয় সরকার ও ঐক্যের প্রসঙ্গ তোলায় ইসলামী আন্দোলনের ভিতরে সংশয় তৈরি করেছে বলে জানান আতাউর রহমান। তিনি বলেন, এটা ইসলামী আন্দোলনের মধ্যে একটু সংশয় তৈরি করেছে। জামাত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে? ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে যাবে কিনা এই প্রশ্নে আতাউর রহমান বলেন, এখনও পর্যন্ত স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকের সঙ্গেই আমাদের আলোচনা চলছে। অন্যদিকে জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও আসন বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। দলটি 25 থেকে 30টি আসন চাইলেও জামাত সর্বোচ্চ 20টি আসনে ছাড় দিতে রাজি। কাঙ্ক্ষিত আসন না পেলে কিছু আসনে প্রার্থী উন্মুক্ত রাখার চিন্তা করেছে দলটি। খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলছেন, ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের কিছুটা টানাপড়ন চলছে। যদি ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যায় তাহলে আমাদেরও জোরে থাকার বিষয়টি নিয়ে ভাবতে হবে। তবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে, জামাতের সঙ্গে সমঝোতা পুরোপুরি ভেস্তে গেছে, এমন পরিস্থিতি এখনও তৈরি হয়নি। গতকালের ব্রিফিংয়ে কাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে আসন সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া বা কাউকে বের করে দেওয়ার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে ন্যূনতম সমঝোতা চেষ্টা চালিয়ে যাবে ইসলামী আন্দোলন। আসন সমঝোতার ক্ষেত্রে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানতে ইসলামী আন্দোলন রাজি নয়, এ কথা স্পষ্ট করেন দলটির মুখপাত্র। তিনি বলেন, কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলনকে মেনে নিতে হবে। এই রাজনীতি তাদের দল অতিও করেনি। কেউ ইসলামী আন্দোলনকে অবহেলা করলে তাও তারা মেনে নিতে পারবে না। জোটের ভেতরে বিভ্রান্তি তৈরিতে জনমত জরিপের অপব্যবহারের অভিযোগও তোলেন ইসলামী আন্দোলনের মুখপাত্র। তিনি বলেন, অনেকে সমীক্ষাকে মানদণ্ড ধরেন। এসব জরিপ কারা করছে মানুষ সেটি বোঝে। এগুলো বেইনসাফি করার পথ উন্মুক্ত করছেন। এসব ভাওতাবাজি জরিপ দিয়ে নির্বাচনের পথরেখা নির্ধারণ করলে সেখানে বিপর্যয় হবে। জুলাই গণহত্যার পরিকল্পনা ও নির্দেশনা, তাপশিলুর সঙ্গে হাসিনার ফোনালাপে উঠে এসেছে যেসব তথ্য।
জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। এই রায়ে উল্লেখ করা হয়, শীর্ষ পর্যায়ে দমন-পীড়ন ও হত্যার পরিকল্পনার নির্দেশনায় সরাসরি সংযুক্ত ছিলেন আসামিরা, যে কারণে আদালত তাদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। 457 পৃষ্ঠার এই রায়ে উঠে এসেছে আওয়ামী সরকারের শীর্ষ পর্যায় থেকে কিভাবে দমন-পীড়ন ও হত্যা নির্দেশনা দেওয়া হয়েছিল তার বিস্তারিত বিবরণ। রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ফজলে নূর তাপস ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের তথ্য উঠে আসে। রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী এসব কথোপকথনে ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় এবং হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এরই জেরে 2024 সালের 5ই আগস্ট চানখারখার ফুলে 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। এছাড়া একই দিন সাফারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটে। এই অপরাধগুলোর গুরুত্ব বিবেচনা করে আদালত আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। গত 17 নভেম্বর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে দেশে থাকা তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে একটি ধারায় আসামিদের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রায়ে আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট 2টি অবধের অধীনে মোট 6টি কাউন্ট বা ঘটনার উল্লেখ করেছে আদালত। এর 1 নম্বর অভিযোগে 3টি ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। এতে দেখা যায়, প্রথমত 2024 সালের 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে শেখ হাসিনা দেওয়া উস্কানিমূলক বক্তব্য। দ্বিতীয়ত, ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপে আন্দোলনকারীদের ফাঁসি দেওয়ার উস্কানি ও নির্দেশ। রায়ে বলা হয়, অধস্থনদের এসব অপরাধমূলক কর্মকাণ্ডে আসামিরা কোনো বাধা দেননি। তৃতীয়ত, এসব উস্কানীয় নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়। এই অপরাধগুলোর জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড কারাদণ্ড দেওয়া হয়। 2 নম্বর অভিযোগে 3টি ঘটনার বর্ণনা দেন ট্রাইব্যুনাল। অভিযোগগুলো হল, গত বছরের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারখার পুল এলাকায় 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুরানোর মতো নৃশংস ঘটনা ঘটে। এই 5 অভিযোগে 3 আসামির বিরুদ্ধে গত 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী SH তামিম শুনানি করেন। এছাড়া শুনানিতে প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, শাইখ মাহাদি, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। অন্যদিকে মৃত্যুদণ্ডের পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। এছাড়া রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।